ভেতরেই তার বিচার শুরু করব এবং যারা তার সঙ্গে সহযোগিতা করেছে, তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে, তাদেরও বিচার হবে বাংলার বুকে। থাপ্পড়, কোষে চড় মারা বলা হয় যে এই চড় মারা হয়েছে ডক্টর ইউনূসের গালে, ডক্টর খলিলুর রহমানের গালে এবং পরোক্ষভাবে বাংলাদেশের গালে। এটার দায়ভার কে নেবে? ওগুলো বাদ দিয়ে এখন আপনারা প্রহসনের বিচার করছেন যে হাসিনাকে জীবনেও আনা যাবে না, সময় ক্ষেপণ করছেন। তার আমি তীব্র প্রতিবাদ করি এবং মেজর ডালিমের কথাই মনে হচ্ছে উনি যেভাবে কথাগুলো বলেছেন ঠিক তার প্রতিফলন আমিও ঘটাচ্ছি। একটা রেভলিউশনারি কমান্ড কাউন্সিল আরসিসি গঠন করে অবিলম্বে একটা বৈপ্লবী সরকার গঠন করেন ডক্টর ইউনূস। হাসিনার বিচার শুরু হয়েছে লাইভের মাধ্যমে, সারা বিশ্ব হাসিনার বিচার লাইভ দেখেছে, হাসিনার অপরাধগুলো বিশ্ব দেখতে পেয়েছে, হয়তো বা হাসিনা নিজেও সেটা দেখেছেন। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আলোচনা করেছেন ডক্টর তাজ হাশমি। তিনি আলোচনা করেছেন হাসিনার বিচার লাইভ হওয়াটা কতটা যৌক্তিক এবং এই বিচার এখন শুরু না হয়ে আরো কতদিন আগে শুরু করা দরকার ছিল। পাশাপাশি মেজর ডালিমকেও নিয়ে দিয়েছেন কিছু নতুন তথ্য। হাসিনার বিচার শুরু হয়ে গেল এবং সেটা বাংলাদেশে প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় সারা পৃথিবী দেখল তার বিচার হচ্ছে তার অনুপস্থিতিতে, এবং তাকে বিচারে কি রায় হয় আমরা জানি না। তবে যে অভিযোগগুলো আমরা পত্রিকায় দেখলাম, সেই অভিযোগের আলোকে সে অভিযোগের শাস্তি যা হবার কথা সেটা তো এক ধরনের চূড়ান্ত বড় ধরনের একটা শাস্তি তার প্রাপ্য। তো যেটা আমি মনে করি বহু আগে শুরু হওয়া উচিত ছিল। অগাস্টের 8 তারিখে ডক্টর ইউনূস শপথ গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা হিসাবে, শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা হিসাবে। সেদিন না হলেও তার পরের দিনই এই কাজটা শুরু হওয়া উচিত ছিল, মানে ঘোষণা দেওয়া উচিত ছিল যে আমরা 2-1 দিনের ভেতরেই তার বিচার শুরু করব এবং যারা তার সঙ্গে সহযোগিতা করেছে, তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে, তাদেরও বিচার হবে বাংলার বুকে। এ ধরনের কোনো কথাবার্তা আমরা ইউনূস সরকারের কাছে শুনিনি এবং আমি আশা করেছিলাম যে শুনবো। সে আশা দুরাশায় পরিণত হলো। যেটা অগাস্টে শুরু হওয়ার কথা ছিল সেটা বহু দেরিতে হলো। মে মাসের 12 তারিখে বোধহয় চার্জশিট হলো, তারপরে জুনের 1 তারিখে বিচার শুরু হলো। এই দীর্ঘসূত্রিতা, মানে বাংলাদেশ যে ব্যুরোক্রেসি যে কিভাবে কাজ করে সেটা আবার যারা ক্ষমতায় যান তারা ওই ব্যুরোক্রেসির ওই গদায় লস্করি চাল। আপনি সেক্রেটারিয়েটে গেলে দেখবেন, যে কোনো জায়গায় গেলে দেখবেন একটা ফাইল প্রথমে সেকশন অফিসার খুলবে, তারপরে ডেপুটি সেক্রেটারির কাছে যাবে, জয়েন্ট সেক্রেটারি দেখবেন উনি ক্রিকেট খেলা হলে ব্যস্ত আছেন, উনি অফিসের মধ্যে টেলিভিশনে ক্রিকেট ম্যাচ দেখছেন, বন্ধু বান্ধব আসছেন, কলেজের বন্ধু, পুরনো বন্ধু, তাদের সঙ্গে আড্ডা মারছেন, চা খাচ্ছেন, গল্প করছেন, ওই দিন আর সাইন হলো না। এইভাবে ওটা উপরের দিকে যাবে সেক্রেটারি, পরে মন্ত্রীরও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তদবির নিয়ে এসছে, ওগুলো করে যদি মন্ত্রী সময় পান এক ঝলক দেখবেন, দেখে পিএস কে বলবে যে ঠিক আছে, উনি বলে দেবেন যে আবার এটা টেক অ্যাকশন বা বিধি বা সম্মত ব্যবস্থা গ্রহণ করা হোক, আবার নিচে যাবে। যেমন ফরেন মিনিস্ট্রির একজন আমার পুরনো বন্ধু, একজন প্রাক্তন ফরেন সেক্রেটারি এবং ইনি অ্যাম্বাসেডর ছিলেন, তিনি বললেন যে ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ফাইল, মানে কাউকে ভিসা দেওয়া হবে কিনা, কোনো ইমিডিয়েট ডিসিশন মেকিং এর জন্য ওই যে ডেপুটি সেক্রেটারি লেভেলের অফিসার যে বসে আছেন উনি এনাফ, উনি সাইন করে দিচ্ছেন, হয়ে যাচ্ছে। মানে তার প্রতি সরকারের বিশ্বাস আছে, জনগণেরও বিশ্বাস আছে। কিন্তু আমাদের দেশে সব কাজ মন্ত্রীর কাছে যাবে এবং দরকার হলে প্রধানমন্ত্রীর কাছে যাবে, মানে একটা পিয়নের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সবকিছু। ওই সিস্টেম যেখানে, সেখানে হাসিনার বিচার যে কত যুগ লাগবে সেটা বলা মুশকিল, 2-4-5 বছর তো লাগবেই।
তবে বিচারে তার যে ফাঁসি হবে, কেন বাংলাদেশে মৃত্যুদণ্ড এখনো আমাদের সিআরপিসিতে, ক্রিমিনাল পেনাল কোডে বৈধভাবে বহাল রয়েছে, তাই তার যে শাস্তি মৃত্যুদণ্ড হওয়াটাই সমীচীন। আমি প্রথমে আপনাদের মানব জমিন পত্রিকার এই যে 2রা জুন তারিখের যে খবর কাগজে যেটা এসছে সেটা আপনাদের একটু পড়ে শোনাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ, ফরমাল চার্জ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিভাগ। সোজা কথা না, একেবারে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার হচ্ছে। সোজা চারটিখানে কথা না। যে ট্রাইব্যুনাল হাসিনা অবৈধভাবে গঠন করে অবৈধভাবে বহু লোককে ফাঁসি দিয়েছিল, সেই ট্রাইব্যুনালে গেছে হাসিনার কেস। অনেকে মনে করবেন নিজের ঘোড়া গর্তে হাসিনা পড়লেন। অন্য 2জন হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। 3জনই পলাতক। প্রতিবেদনে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দাখিল করা হয়েছে। আমি বুঝলাম না এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো আছে কেন। এটাকে থাপ্পড় মেরে ফেলে দেওয়া উচিত ছিল। যে ট্রাইব্যুনাল একটা ফার্স, যেখানকার বিচারক স্কাইপ কেলেঙ্কারিতে কি কাজ করেছিল আপনারা জানেন। পাতানো কেস হয় যেখানে। কেন আমাদের যে জুডিশিয়াল সিস্টেম আছে, একটা স্পেশাল ট্রাইব্যুনাল কি ইউনুস সাহেব বানাতে পারতেন না? যাই হোক, পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার এবং 3 সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়ার আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক ইনাম চৌধুরী। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শুনে খুশি হলাম। এখন গ্রেফতার করে নিয়ে আসবে, মোদি ছেড়ে দেবে। যাই হোক, আর মামলার অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে ট্রাইব্যুনাল। আগামী 16 জুন, আবার পেছালো কিন্তু, 1 তারিখে শুরু হলে 16 জুন। কেন 2 তারিখেই কেন করা হবে না? 2, 3, 4, 5 পর ডেট পড়বে, ট্রাইব্যুনাল 7 দিনের ভেতরে ট্রাইব্যুনালের বিচার হবে। ওইটা এই গদা লস্করি চালের মানুষজন চিন্তাও করতে পারে না। এই অত তাড়াহুড়ার কি আছে? ধীরে সুস্থে হবে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগুলা টেলিভিশনে দেখা হলো, সেটা আপনারা জানেন। কিন্তু চার্জশিটের ভিতরে যেগুলো আসছে, যে তিনি হুকুম দিয়েছেন কমপক্ষে 1500 লোককে হত্যা করা হয়েছে, 25,000 বেশি মানুষকে গুলি করা হয়েছে, আহত করা হয়েছে, নারীদের উপর সহিংসতা ও যৌন নির্যাতন করা হয়েছে, টার্গেট করে শিশুদের হত্যা করা হয়েছে, হত্যাকাণ্ডের পর লাশ ও জীবিত মানুষকে একত্রিত করে পুড়িয়ে দেওয়া হয়েছে, নিহতদের জানাজার নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে, আহতদের হাসপাতালে নিতে চিকিৎসা দিতে এমনকি পোস্টমর্টমে বাধা দেওয়া হয়েছে। এই সমস্ত কর্মকাণ্ডগুলো তদন্ত করে প্রধান মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন। খুব সুন্দর ব্যবস্থাটা, কথাবার্তাগুলো। হাসিনার এই অনৈতিক হুকুম বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি আব্দুল্লাহ মামুন তদারকি করতেন। তারা এই 3জন মিলে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। এই তদন্ত প্রতিবেদন 6 মাস 28 দিনের তদন্ত শেষে এখন এটা মানে প্রচার করা হলো। এই ধরনের কথাবার্তা আমরা দেখছি সরকারি নথিপত্রে। তো এখন সরকারি নথিপত্রে এগুলো আসছে এবং খুব সুন্দরভাবে চার্জশিট গুলো এসছে। এই চার্জশিট গুলো যেভাবে এসছে তাতে তো হাসিনার একটা বিচার হবে বলে আমরা মনে করি। তো এই পরিপ্রেক্ষিতে আমরা যে কথাটা বলতে চাই যে এত দেরিতে কেন হলো, এত সময় ক্ষেপণ করা হচ্ছে কেন?
মানে হাসিনার বিরুদ্ধে যে চার্জগুলো রয়েছে এগুলো তার নতুন করে প্রমাণ করার অপেক্ষা রাখে না, কারণ সারা দেশের মানুষের সামনে এই অপরাধগুলো সংঘটিত হয়েছে। সুতরাং এই অপরাধগুলো মানুষের সামনে হয়েছে, তা সত্ত্বেও আমরা দেখছি এক ধরনের মানে আরো প্রমাণের জন্য এবং তথ্যের জন্য সরকার এখন দীর্ঘসূত্রিতার একটা ব্যবস্থা করছে। সাক্ষীর সংখ্যা 81 জন, মোট 5 খণ্ডে 2018 পৃষ্ঠার তথ্য, জব্দ তালিকা ও তার দালিলিক প্রমাণ 8 খণ্ডে 4005 পৃষ্ঠা। এগুলো দেখতেও তো সময় লাগবে। 10 খণ্ডে 2724 পৃষ্ঠা, সর্বমোট 8747 পৃষ্ঠার ডকুমেন্ট সাবমিট করা হয়েছে। তাজুল ইসলাম হচ্ছেন প্রধান প্রসিকিউটর এবং উনি সরকার পক্ষের। গণহত্যা ও মানববিরোধী অপরাধ সহ্য করা হবে না, কেউই আইনের ঊর্ধ্বে থাকবেন না, এই ধরনের গদবাধা কথাবার্তাগুলো শুনছি। এবং তিনি বলেন যে হাসিনা তো প্রত্যক্ষভাবে হুকুম দিয়ে এই কাজগুলো করিয়েছে, এবং হেলিকপ্টার দিয়ে, ড্রোন, এপিসি যে আর্মড পার্সোনাল ক্যারিয়ার যে ভেহিকল, প্রায় ট্যাঙ্কের মতো, সেগুলো ব্যবহার করা হয়েছে। নিরীহ আন্দোলনকারী সিভিলিয়ান পপুলেশন যারা শান্তিপূর্ণ অবস্থায় অবস্থান করছিল, বাড়িতে ছিল, ছাদের উপর ছিল, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। তো এখন একটা প্রশ্ন আসে, আমি বহুবার বলেছি যে এই কথা, যে যে পুলিশ, যে হেলিকপ্টারের পাইলট গুলি করেছিল, তাদেরকে কি বিচারের আওতায় আনা হয়েছে? পুলিশ বিভাগের 2-4 জন পালিয়ে গেছে, আর 1 জন বোধহয় অ্যারেস্টেড হয়েছে, বাদ বাকি তো সবাই কাজ করে যাচ্ছে। এসপি লেভেলে, সাব ডিভিশন মানে উপজেলা লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে যারা ছিল তারা কিন্তু সব রয়ে গেছে। আর্গুমেন্ট আসবে যে ওদেরকে সরালে সরকার চলবে কি করে? 10 মাসের ভেতরে আপনি যারা এই গণ আন্দোলন করলো, যাদের 20-22 বছর বয়স, এই ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা, তাদেরকে যদি পুলিশে নিতেন অগাস্টের 8 তারিখে, 9 তারিখে বা অগাস্টের 10 তারিখে যদি তাদের পুলিশে ভর্তি করা হতো, তাহলে এতদিনে তারা ট্রেনিং পেয়ে আমরা 1 লক্ষের উপর পুলিশ, 1 লক্ষ 1.5 লক্ষ পুলিশ বাহিনী বানিয়ে ফেলতে পারতাম। বাদ বাকিগুলো যারা বিতর্কিত, যাদের বিরুদ্ধে ভিডিও ছবি আছে, ওগুলোকে ধরে ধরে জেলখানায় ভরা হতো। টেম্পোরারিলি আপনারা বড় বড় ময়দানে ফেন্সিং করে জেলখানা বানাতেন, ওদের ওইখানে থাকবে, বাইরে পাহারা থাকবে, অত জেলখানা তো নাই আমাদের। তো হাসিনার বিরুদ্ধে বলা হচ্ছে যে বিভিন্ন রকমের আগুন দেওয়া, ভাঙচুর করার জন্য ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে হাসিনা বলেছিল ইংল্যান্ডের ছাত্রদের গুলি করে মেরে ফেলা হয়েছিল। কোন সময় আমি জানি না, হাসিনা বলেছে এটা। সুতরাং আপনারা নির্দ্বিধায় গুলি করে মানুষ হত্যা করতে পারেন। যে 5টি সুনির্দিষ্ট অভিযোগ এসছে, তার মধ্যে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা ও সহায়তা আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনী নিরীহ ছাত্র জনতার উপর ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে হামলা চালায়। তো ওই লোকগুলো কোথায়, যারা হাসিনা সরকারকে সহযোগিতা করেছে? আমলা, যে আমলারা এখন হামলা করছে, সে আমলাগুলো এখনো বহাল তবিয়তে, এবং সেখানে নাম দেখলাম, দেখে তো মাথা খারাপ হয়ে যাবার মতো কথা। মানে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ যেখানে ম্যাক্সিমাম 10%, তাদেরকে 25% সরকারি চাকরি দিয়েছে হাসিনা, এবং তারা সব বহাল তবিয়তে সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, যত রকম পদ বৃদ্ধি করা যায়, তারা বহাল তবিয়তে একটা বিশেষ কমিউনিটির, বলছেন যে মানে কয়েক শত লোক সেক্রেটারিয়েটে এবং সারা বাংলাদেশে চাকরি করেন। এই ব্যাপার তো, এটা অন্যায় হয়েছে, কারণ তাদের সংখ্যা হচ্ছে 10%,
তাদেরকে শতকরা 25%, আব্দুল মমিন ফরেন মিনিস্টারের বক্তব্য যে 25% চাকরি দেওয়া হয়েছে বিশেষ কমিউনিটিকে। কোন 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 যুক্তিতে? আন্ডার রিপ্রেজেন্ট থাকুক সেটা আমি বলছি না যে 10% লোক রয়েছে, 2% লোক সরকারি চাকরি করবে, তা না। 10% আছে, তাদের 10% কোটাতে তাদের চাকরি দেন। 25% চাকুরি একটা বিশেষ সম্প্রদায়ের লোককে দেওয়া হয়েছে। হাসিনা ধরে নিয়েছিল এদের সঙ্গে ভারতের সম্পর্ক আছে এবং ভারত মানে তো আমি, সুতরাং এরা আমাকে রক্ষা করবে। ব্যাপারটা কিন্তু তাই ঘটেছে, তাই কিন্তু ঘটেছে। নইলে ওসি প্রদীপ এত সাহস পায় কি করে? তো এটা তো আমরা জানি। এবং এটার যদি ই না করা হয়, প্রতিকার করা না হয়, হেলিকপ্টার দিয়ে মানুষ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে মানুষ হত্যা করা হয়েছে, এখানে অভিযোগ এসছে। আবু সাইদকে হত্যা করেছে, সেটাও উল্লেখিত হয়েছে। চানখার পুলে ছাত্র হত্যা, আইন শৃঙ্খলা বাহিনী, সেখানে সেনাবাহিনীও কিন্তু ছিল, যদিও ওয়াকারুজ্জামান অস্বীকার করে। আশুলিয়া হত্যা ও লাশ পোড়ানো, আশুলিয়াতে। এই জন্য এই অভিযোগগুলো এসেছে এবং অভিযোগের নিরিখে আমরা বলতে পারি হাসিনার ফাঁসি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কমপক্ষে যাবজ্জীবন কারাদণ্ড তো হবেই। আমি একটা তথ্য ভুল দিয়েছি, এক্স আইজিপি উনি আব্দুল্লাহ মামুন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। একজন গ্রেপ্তার হয়েছে আসামির ভেতরে, আর 2 জন ফেরার। এখন আর বেশি লোককে, আরো কয়েক হাজার লোককে কেন গ্রেপ্তার করা হলো না? এটা আমি প্রত্যক্ষভাবে ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করছি। কারণ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করে বিব্রত করতে চাই না। তিনি কিছুদিন আগে বললেন না, আমার তো মনে আছে, আপনাদেরও নিশ্চয়ই মনে আছে, যখন হামিদদা মানে হাসিনার তথাকথিত প্রেসিডেন্ট মমতাজ, গায়িকা মমতাজের বন্ধু, হামিদদা যখন পালিয়ে গেল, তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, তাই নাকি? আমি তো জানি না। যারা এই পলায়নে সাহায্য করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে, শাস্তি দেওয়া হবে, আর যদি দেয়া না হয় আমি 7 দিনের ভেতরেই পদত্যাগ করব। তখন এই দিন কত ঘন্টায় তার দিন আমরা জানি না। স্বরাষ্ট্র উপদেষ্টার তো মানে 1 মাসের প্রায় বেশি হয়ে গেল, উনি এখনো 7 দিন সময় করে পদত্যাগ করবেন সেটা দেননি। সুতরাং তার কাছে আমরা অভিযোগ নিয়ে যাচ্ছি না, ডক্টর ইউনূসের কাছে নিচ্ছি, যিনি মিষ্টি মিষ্টি কথা বলেন, আমাদেরকে আশ্বস্ত করেন। তবে আরেকটা ব্যাপার আমি আপনাদের দেখাচ্ছি। ইন্ডিয়ার আনন্দবাজার পত্রিকা একই ঘটনা যে রিপোর্ট করলো, সেটা কিন্তু খুবই চমকপ্রদ। মানে বিচার শুরু হাসিনার, আনন্দবাজার পত্রিকা বলছে গণহত্যার ঘটনায় পলাতক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। কিন্তু এখানে আনন্দবাজার পত্রিকা যে রিপোর্টটা করেছে এমন ভাবে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে সেগুলো মূলত সরকারি কর্মচারী, পুলিশ, এরা যে অন্যায়গুলো করেছে সেটার বিরুদ্ধে। হাসিনা এমন কিছু করেনি, তাকে ধরাও যাবে না এবং তিনি ধরা ছোঁয়ার বাইরে থাকবেন। এবং সেখানে যেভাবে রিপোর্টিংটা করা হয়েছে খুবই আপত্তিকর। তো এটাই স্বাভাবিক, ভারতীয় মিডিয়াতে একটা অবজেক্টিভ নিউজ কাভারেজ হবে হাসিনার বিরুদ্ধে, এটা তো কল্পনাও করা যায় না। হাসিনা মানে ভারত, হাসিনা মানে মোদি, আওয়ামী লীগ মানে ভারত সরকার, ভারত। সেজন্য ওখানে মানে হাসিনার সম্বন্ধে বলা হয়েছে যে উনি কন্ট্রোল করতে পারেননি। এই যে পুলিশ যে হত্যাকাণ্ড ঘটাচ্ছে, আর্মি হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেখানে শেখ হাসিনার মানে করণীয় খুব একটা ছিল না, কেননা সবকিছু তো উনি গণভবনে বসে নিয়ন্ত্রণ করেন না। সুতরাং ঘটনা তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। সুতরাং এই জন্য হাসিনাকে ধরা যায় না এবং ট্রাইব্যুনাল হয়েছে মানে পুরোটাই হাসিনাকে, মানে হাসিনা গণহত্যা রুখতে ব্যর্থ হয়েছে, গণহত্যা রুখতে ব্যর্থ হয়েছেন এবং সবকটি খুনি পরিকল্পিত। সুতরাং হাসিনা কি করবে? গুম করার অভিযোগের ব্যাপারে একই কথা বলা হচ্ছে, হাসিনার বিরুদ্ধে এগুলো অভিযোগ এসছে, কিন্তু হাসিনার তো করার কিছু ছিল না। এটা আনন্দবাজার পত্রিকার মত। এখন আমরা আনন্দবাজার এবং আমাদের মানব জমিন বা বাংলাদেশের পত্রিকার
তুলনামূলক কাভারেজ আমি এখন আর আনতে চাচ্ছি না। তবে ঘটনার প্রবাহ যেভাবে হচ্ছে, এখন ইউনূস সাহেবকে জবাব দিতে হবে। কেন আমরা জনগণ নিশ্চিত না যে তিনি শাস্তি দিতে মানে মানে সাকসেসফুল হবেন, তিনি যে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আইনে তো তার ফাঁসি হওয়ার কথা, কিন্তু সেটা কি ইউনূস সাহেব করবেন, করতে পারবেন? উনি তো ডিসেম্বর বা জানুয়ারি জুনের ভেতরে নির্বাচন দেবেন 2026 সালে, সংস্কারও করবেন, বিচারও করবেন। তো আমরা হাসিনার বিচারের যেই লক্ষণ দেখছি, 10 মাস পরে চার্জশিট, আরো হয়তো 5 বছর পরে বিচারের রায়, ততদিনে হয়তো হাসিনা মরে ওর বাবার কাছে চলে যাবে, অথবা হাসিনাকে ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভবপর হবে বলে আমি মনে করি না। নরেন্দ্র মোদী হাসিনাকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয়, তাহলে ভবিষ্যতের হাসিনা যারা এখনো ভারতের দালালি করছে এবং ক্ষমতায় আসতে চায়, তাদেরকে যদি মোদী সরকার বা ভারতীয় সরকার ক্ষমতায় আনে, তবে তাদের তো ভারতের প্রতি আস্থা থাকবে না, যে আজকে ভারত বসাচ্ছে ক্ষমতায়, কালকে যখন আমাদের বিচার হবে তখন ভারত আমাদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। তো হাসিনার বিচার কোনোদিন হবে, বাংলাদেশে কোনোদিন আনতে পারবো আমরা, এটা অসম্ভব ব্যাপার। এই ব্যাপারে মেজর ডালিমের একজন সহযোগী ফ্যালকন আইস নামে তিনি ফেসবুকে পোস্ট করেন। তিনি একটা পোস্ট লিখেছেন যে ইউনূসে দেখা করছে বিরোধী দলের নেতৃবৃন্দদের নিয়ে, বিভিন্ন দলের। বাঘের ঘরে ঘোগেরা আলোচনায় বসেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। এর উপর একটা স্যাটায়ার করে ফ্যালকন আইস লিখছেন, বাঘের ঘরে ঘোগেরা ঢুকে পড়েছে, তাদের সতর্ক করে দিচ্ছি, সর্বপ্রথম সংস্কার, তারপর দলীয় ক্ষমতার ভাগাভাগি। একই কথা কিন্তু অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকও বলেছেন। তিনি একটা পত্রিকা ইন্টারভিউতে বলেছেন যে এখন নির্বাচন হলে পরে ঘুরে ফিরে যেখানে ছিলাম ওই জায়গায় চলে যাব, এবং এতে বাংলাদেশের বিপ্লবের কোনো প্রতিফলন ঘটবে না যদি এখন একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসে। কিন্তু আমরা দেখছি বিএনপির মির্জা আব্বাস বলছেন ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয়, তাহলে নাকি বাংলাদেশে কোনোদিনই আর নির্বাচন হবে না, বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতাও থাকবে না। এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, আজকে না। তো এখন মেজর ডালিমের সহযোগী ফ্যালকন আইস তিনি বলছেন ঢুকে পড়েছে, বাঘের ঘরে ঘোগেরা ঢুকে পড়েছে, তাদের সতর্ক করে দিচ্ছি, সর্বপ্রথম সংস্কার, তারপরে দলীয় ক্ষমতার ভাগাভাগি। সংস্কারের প্রথম কাজটি হতে হবে বর্তমানের সংবিধান বাতিল করে হাসিনা, চুপ্পু, ওয়াকার সহ তাদের সহযোগী তারেক সিদ্দিকী এবং 29 জন জেনারেল যারা 24-এর গণ অভ্যুত্থানে খুনি এবং বিডিআর এর হত্যাযজ্ঞের মূল কিরণক, তাদের বিচার। একেবারে আমার কথার প্রতিফলন, মানে আমি যা বলে আসছি আপনাদের, এই কথা মেজর ডালিমের সহযোগী ফ্যালকন আইস বলছেন। যে এরপর নির্বাচনী ভাগ বাটোয়ারার আলাপ, বুঝলে ভালো, তা না হলে ক্ষিপ্ত ব্যাঘ্র শার্দুলেরা ঘরে ঢুকে আপনাদের চিবিয়ে গণধারণ করবে। মানে উনি আশা করছেন, উনি মনে করেন এইভাবে চলবে না, প্রকৃত বিপ্লব যেটা হবে সেই বিপ্লব এখনো বাকি, সেটা হবে, এবং তারা এই সমস্ত যারা আলাপ করে সময় নষ্ট করছে তাদেরকে চিবিয়ে গণধারণ করবে। এই যে লোক দেখানো নিরাপত্তার জন্য বাছাই করা উর্দিপরা পঙ্গস আর প্রোটোকল, সেই হামলায় লেজ গুটিয়ে পালাবে, না হয় একই অবস্থা হবে তাদেরও। মনে করিয়ে দিচ্ছি, আপনাদের বসানো হয়েছে ছাত্র জনতার বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মাধ্যমে। বিজয়ের পর স্বৈরাচারী ডাইনি হাসিনা রেহানা এবং তার 6 শতাধিক নেতা পাতা ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর আপনারা যেই গতিতে বসে পাছা গরম করছেন,
সেটা কোনো সাংবিধানিক প্রক্রিয়ায় নয়, যে কোনো সফল বৈপ্লবিক অভ্যুত্থানের মাধ্যমে প্রচলিত সংবিধান নিক্ষিপ্ত হয় ডাস্টবিনে। তার পরিবর্তে বিপ্লবী ছাত্র জনতার সাথে বিপ্লবোত্তর অন্তর্বর্তী সরকার বিপ্লবের মূল লক্ষ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রণয়ন করে থাকে নতুন সোশ্যাল কন্ট্রাক্ট, এবং সেটার উপর গণভোট গ্রহণ করে তাকে সংবিধান হিসাবে স্বীকৃতি দেয়া হয়ে থাকে। খুবই সুন্দর করে বলেছেন। এই বাস্তবতার নিরিখে ডক্টর ইউনূস আপনাকে ডেকে আনা হয়নি দুর্নীতি পরায়ণ বস্তা পচা রাজনৈতিক দলসমূহ যারা মিলে ঝুলে পালা বদলের রাজনীতির ব্যবসায় নিজেদের পেট মোটা করেছে বিগত 50 বছরে, হরির লুট চালিয়ে, আর একই সাথে দেশ বিরোধী 80টিরও অধিক গোপন চুক্তির মাধ্যমে দেশটাকে পরিণত করেছে আঙ্কেল স্যামের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের আঞ্চলিক মোড়ল ভারতের করদ রাজ্যে, আর জাতিকে পরিণত করেছে নতজানু দাসে। তিনি সুন্দর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত বাংলাদেশের প্রধান শত্রু। তবে ইউনূস সরকার ভারতের প্রতি প্রকাশ্যে একটু বিরাগ দেখালেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তার আনুগত্য, অনুরাগ, ভালোবাসা এবং তাকে প্রভু হিসাবে মেনে নেয়া, ডক্টর ইউনূসের প্রতিটা কথায় প্রতিটা কার্যকলাপে কিন্তু তার প্রতিফলন হচ্ছে। যার দাম দিয়েছে বাংলাদেশ। মিয়ানমারে আপনারা ওই আরাকান রাজ্যে করিডোর দিতে চেয়েছিলেন না, বলেছেন করিডোর শব্দটাই ব্যবহার করা হয়নি। তো মিয়ানমার সরকার কি করেছে, মাত্র 6 ঘন্টার নোটিশে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঝেঁটিয়ে বের করে দিয়েছে যে তোমরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আরাকান আর্মির সঙ্গে সহযোগিতা করো, করিডোর দেবে, এ সমস্ত কথাবার্তা বলো। এটা তো ডক্টর ইউনূসের গালে এবং ডক্টর খলিলুর রহমানের গালে একটা প্রচন্ড রকম মানে কড়া থাপ্পড়, কোষে চড় মারা বলা হয় যে এই চড় মারা হয়েছে ডক্টর ইউনূসের গালে, ডক্টর খলিলুর রহমানের গালে এবং পরোক্ষভাবে বাংলাদেশের গালে। এটা দায়ভার কে নেবে? ওগুলো বাদ দিয়ে এখন আপনারা প্রহসনের বিচার করছেন যে হাসিনাকে জীবনেও আনা যাবে না, সময় ক্ষেপণ করছেন। ওই যে কোর্ট কাচারিতে ইলেকট্রিসিটি খরচ হচ্ছে, এয়ার কন্ডিশন চলছে, ফ্যান চলছে, লাইট জ্বলছে, এগুলো অপচয় হচ্ছে মাত্র। আপনাদের উচিত ছিল ট্রাইব্যুনাল 1 ঘন্টার মধ্যে ওই অভিযোগগুলো পড়ে রায় ঘোষণা করা। রায় ঘোষণা করা উচিত ছিল 1 জুন। এই প্রসিডিংটা খুব বেশি 2 থেকে 3 ঘন্টা লাগা উচিত ছিল, তাহলেই না বৈপ্লবিক সরকারের আদালত। আপনারা ধরে নিয়েছেন সেই বাংলাদেশ ব্রিটিশ আমলে যেমন চলছিল, পাকিস্তান আমলে যেমন চলেছিল, বাংলাদেশ 53 বছর যেভাবে চলেছে সেইভাবে আইন আদালত পুলিশ বিভাগ চলছে, তার চাইতেও খারাপ অবস্থায়। কেননা আপনারা দোষীদেরকে, চিহ্নিত দোষীরা এখন বক্তব্য দিয়ে বেড়ায়। ডক্টর ইউনূসের সাহস এতটাই বেশি যে তিনি কেবল নাম না নিয়ে, ওয়াকারুজ্জামানের নাম নেওয়ার আগে তো ওনার হাঁটু কাঁপে, নাম না নিয়ে বলেছেন এখন এখতিয়ার বহির্ভূত বক্তব্য দেয়া হচ্ছে। আরে সে যে ওয়াকারুজ্জামান, সে যে খুনিদের নেতা, এই কথা ডক্টরের মুখ, ইউনূসের মুখ ফসকেও এই কথা বেরোয় না যে খুনি ওয়াকারুজ্জামান, খুনি শাহাবুদ্দিন চুপ্পুদের আমি বিচার করব। তো এখন এগুলো না বলার পরে হাসিনাকে নিয়ে টানাটানি করছেন, সবাই জানে এটা একটা ফার্স। এই যতদিন যাবে, যতবার সেশন হবে, এই যে 4700 পৃষ্ঠার নথি তৈরি করেছেন, এটাও অপচয়। 1 পৃষ্ঠায় হাতে লিখে জাজমেন্ট করে ওটা গেজেট দিয়ে ফাইলে রেখে দেওয়া উচিত। যেদিন হাসিনাকে আমরা পাবো তাকে ধরে ফাঁসি দেব। এটা, এই পুরো জিনিসটা ঘটতে 2 থেকে 3 ঘন্টা সময়ের দরকার ছিল। সেটা আপনারা কমপক্ষে, আপনারা তো চলে যাবেন বলছেন জুন মাসে, আপনাদের পরে যে সরকার আসবে, তারপরে যে সরকার আসবে, ধরেন আরো 10 বছর পরে এর রায় হবে। তো এগুলোর জন্য আমরা তৈরি না, এগুলো বিপ্লবী কার্যকর্ম না। যেটা ফ্যালকন আইচ যেটা বলেছেন যে দেশটাকে এত পরিণত করেছে নতজানু দাসে,
আপনি এবং প্রতিষ্ঠিত নীতি নীতি আদর্শ বিবর্জিত ধর্মীয় ধ্বজাধারী ডান বাম সেকুলার কিংবা মধ্যপন্থী ট্যাগধারী দালাল দলগুলো, যাদের 24-এর ছাত্র জনতার বৈপ্লবিক অভ্যুত্থানের তেমন কোনো ভূমিকাই ছিল না এবং তারা কেউই বিপ্লবী চেতনা লালন করে নাই, তাদেরকে প্রাধান্য দিয়ে স্ট্যাটাস কো বজায় রাখার নীল নকশা বাস্তবায়নের প্রচেষ্টা চালাচ্ছেন বিভিন্ন ছুতোর আড়ালে। সেটা কিন্তু ক্রমান্বয়ে প্রকাশিত হয়ে পড়ছে। তাই শুধুই সাবধান। উনি ডক্টর ইউনূসকে সাবধান করে দিচ্ছেন, প্রয়োজনে আরেকটি বিপ্লব ঘটাবে নবীন প্রজন্মের অঙ্গারেরা, দাবানল সৃষ্টি করে 75-এর মতোই দেশপ্রেমিক সিপাহী জনতা ভাই ভাই দেশ বিক্রেতা দালাল হুজুরদের রক্ষা নাই। নিজেদের হাতে ক্ষমতা নিয়ে তাদের অভিজ্ঞতার দুর্বলতাগুলো ঝেড়ে ফেলে দিয়ে পরীক্ষিত প্রজ্ঞাবান নেতৃত্বের অধীনস্থ হয়ে জনসমর্থিত সুপরিকল্পিত কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে অতি প্রয়োজনীয় সংস্কার সাধন করবে বিপ্লবী কমান্ড কাউন্সিল। আমি বহুবার বলেছি রেভলিউশনারি কমান্ড কাউন্সিল RCC, সেটা ফ্যালকন আইসের বক্তব্যে উঠে এসছে। যদিও ফ্যালকন আইস কে আমরা জানি মেজর ডালিমের একজন প্রতিনিধি, অ্যাসিস্ট্যান্ট, কিন্তু কথাগুলো আমি বিশ্বাস করি মেজর ডালিমের কথা। তার মানে মেজর ডালিম এই যে রেভলিউশনারি কমান্ড কাউন্সিল তৈরি না হওয়াতে তিনি রাগান্বিত এবং পরিকল্পনা করছেন। আমি জানি সে এই পরিকল্পনা বাস্তবায়িত হবার সম্ভাবনা খুবই বেশি। সুতরাং নিজেদের হাতে ক্ষমতা নিয়ে তাদের অভিজ্ঞতার দুর্বলতাগুলো ঝেড়ে ফেলে দিয়ে পরীক্ষিত প্রজ্ঞাবান নেতৃত্বের অধীনস্থ হয়ে জনসমর্থিত সুপরিকল্পিত কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে অতি প্রয়োজনীয় সংস্কার সাধন করবে বিপ্লবী কমান্ড কাউন্সিল। এভাবেই স্থাপিত হবে চতুর্থ রিপাবলিক ইনশাআল্লাহ। দেশ বিরোধী শক্তির নিপাত অবশ্যম্ভাবী এবং বিপ্লবীদের বিজয় সুনিশ্চিত। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এই যে বলিষ্ঠ বক্তব্য, যেটা মেজর ডালিম নিজে না দিলেও তার প্রতিনিধি তার কথাগুলোই এখানে তুলে ধরেছেন, এতে আমার কোনো সন্দেহ নেই। এই গত 5-7 বছর মেজর ডালিমের সঙ্গে তো আমার যোগাযোগ আছে। আমার বড় ভাই, আমার এক বন্ধুর ভাই, বড় ভাই। আমি 1970 সাল থেকে 69 সাল থেকে ওনাকে চিনি। তা আমার সঙ্গে কথাবার্তা হয়েছে। এই কথাগুলো ডক্টর ইউনূসকে আমি পৌঁছে দিলাম এবং এইটা ওনার কাছে যেন যায় যে উনি যে কাজগুলো করছেন এগুলো হাস্যকর। হাসিনাকে আনা সম্ভব হবে না, সুতরাং এই জন্য এত সময় ব্যয় করার অপচয় করার কোনো মানে হয় না। আমি আবারও বলছি, বহুবার বলেছি, ওনার কানে পৌঁছাবে না, কানে তুলো দিয়ে বসে আছেন, সাহসও পাবেন না, সিদ্ধান্তহীনতায় উনি ভোগেন। সর্বপ্রথম ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তার করতে হবে এবং ওয়াকারুজ্জামানকে সরানোর জন্য একই সাথে শাহাবুদ্দিন চুপ্পুকে জেলে পড়তে হবে। তারপরে তাদের সহযোগী, এই মেজর ডালিম বলেছেন 29 জন জেনারেল, তাদেরকে ধরতে হবে। এর কিছু রিটায়ার করেছে, অধিকাংশই চাকরি করছে। পুলিশের বড় বড় অফিসার, আমলা, এই যে আমলারা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে, একটাকে আপনার ছাঁটাই করতে পারেননি। ডক্টর ইউনূসের উচিত ছিল জাস্টিস সাত্তার যেভাবে সোনালী ব্যাংকের 11,000 কর্মচারীকে এক কলমের খোঁচায় ডিসমিস করেছিলেন, তাদের পুনর্বহাল করেননি। এই সেক্রেটারিয়েটে এবং সারা বাংলাদেশে যে বিষ গুলো ঢুকে রয়েছে, যে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, সে বিশেষ সম্প্রদায়ের এই অফিসারদেরকে যে বেআইনি ভাবে হাসিনা নিয়োগ করেছিল, তাদেরকে ধরে বিচারের ব্যবস্থা করা এবং চাকরি থেকে অপসারণ করা, এটা কিন্তু একেবারে ওয়াজিব হয়ে গেছে। এই ব্যাপারে ডক্টর ইউনূস সিদ্ধান্ত নেবেন না, তিনি বলছেন নির্বাচন করবেন। এখন আমি আগামী অনুষ্ঠানে, আমি পরবর্তী অনুষ্ঠানে বলবো মির্জা আব্বাস কেন বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে একেবারে মহাবিপদ হয়ে যাবে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী অজিত দোভাল, তারপরে এরা ভারতীয়রা কিন্তু একই কথা বলছে, যেটা বিএনপি তার প্রতিফলন ঘটাচ্ছে। আমি বুঝি না, ডক্টর ইউনূস তো 10 মাসে কিছু ডেলিভারি করেননি, সেটা সত্য, কিন্তু এখনই নির্বাচন করে আমি তো মনে করি রেভলিউশনারি কমান্ড কাউন্সিল গঠন করার পক্ষে বিএনপি কথা বলবে।
যে অবিলম্বে একটা রেভলিউশনারি কমান্ড কাউন্সিল করতে হবে, যতদিন লাগে 4 বছর 5 বছর, সেটা তারা আগে দেশে শান্তি স্থাপন করবে, বিচার করার নামে প্রহসন করবে না। হাসিনার বিচারের ব্যবস্থা করে ঘোষণা করে টেলিভিশনে দেখিয়ে ডক্টর ইউনূস কি প্রমাণ করছেন? যে আপনারা খুব সিনসিয়ার, আপনাদের সাহস আছে? না, আপনারা ভীরু। আপনারা জানেন হাসিনা কেনা যাবে না, তার বিচার তো আমরা করেছি, হাসিনাকে আমরা ভারতকে অনুরোধ করেছি। ওই যতগুলো ফাইল যাবে, যতগুলো ফোন কল যাবে, সবগুলোই পয়সা নষ্ট, সময় নষ্ট। যারা দেশে আছে তাদেরকে ধরেন। প্রচুর ফাঁসির আসামি রয়েছে, আপনি স্পেশাল ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেন, ফায়ারিং স্কোয়াড করেন। এই আর্মি বহু গুলি নষ্ট করেছে ছাত্র হত্যা করে, পুলিশ গুলি হত্যা করেছে, আরো কিছু গুলি ব্যবহার করেন, ফায়ারিং স্কোয়াডে 1000 খানিক লোককে আপনি শাস্তি দেন। তা না করে হাসিনার বিচার করব, এই প্রহসনের নাটক যেটা ডক্টর ইউনূস করছেন, তার আমি তীব্র প্রতিবাদ করি। এবং মেজর ডালিমের কথাই মনে হচ্ছে, উনি যেভাবে কথাগুলো বলেছেন ঠিক তার প্রতিফলন আমিও ঘটাচ্ছি। একটা রেভলিউশনারি কমান্ড কাউন্সিল আরসিসি গঠন করে অবিলম্বে একটা বৈপ্লবী সরকার গঠন করেন ডক্টর ইউনূস, নইলে আগামী প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না। সবাইকে আমি বিপ্লব তাজা রাখার কথা বলছি, বিপ্লব যেন মরে না যায়, সে আহ্বান করে আজকের কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দর্শক, আলোচনা শুনে বুঝতে পেরেছেন হাসিনার বিচারটা এই আরো আগস্ট মাস থেকে শুরু হওয়ার দরকার ছিল, কিন্তু সেটা 10 মাস পরে শুরু হয়েছে। যাই হোক, শুরু তো হয়েছে, আমরা চাই অতি শীঘ্র এটা শেষ হোক। আমরা এটার কার্যকর দেখতে চাই, শেষ হওয়া দেখতে চাই, সেইটা যেন আর দেরি করা না হয়। হাসিনার বিচার লাইভ দেখানো নিয়ে অনেকের চুলকানি, কেন লাইভ দেখানো হবে? আসলেও এটা ডক্টর ইউনূসের একটা, আমি বলবো, মাস্টার প্ল্যান। হাসিনার বিচার লাইভ দেখানো হয়েছে, এখানে কোনো কারচুপি বা কোনো রকমের দুর্নীতি নেই। হাসিনার অপরাধগুলো আদালতের সামনে তুলে ধরা হবে। পৃথিবীর সব আদালতে রায় দিতে পারবে হাসিনার অপরাধগুলো শুনে। শুধু বাংলাদেশের বিচারক যে রায় দিবেন এরকম না, বিচার লাইভ দেখানো হবে। পৃথিবীর সকল বিচারক যদি চিন্তা করে যে আসলে এই অপরাধগুলো শাস্তি কি হতে পারে, সেখান থেকেই প্রতিনিয়ত হবে যে হাসিনার কি হওয়া দরকার। তাহলে কারচুপি, দুর্নীতি বলতে পারবো না, বানোয়াট বিচার বলা যাবে দুনিয়ার সবচেয়ে স্বচ্ছ বিচার।